তো এখান থেকে প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে রাইট বাটন প্রেস করলাম, দেন নিউ থেকে আমরা একটা প্রথমে ফোল্ডার নেই, ফোল্ডারের মধ্যে বললাম আজকে আমাদের ফোর্থ ক্লাস। দেন এই ফোল্ডারের মধ্যে হয়তো আমি একটা ফাইল ক্রিয়েট করবো, এখানে সে একটা রাইট বাটন প্রেস করলাম, দেন এখানে নিউ থেকে আমরা HTML ফাইলটাকে ক্রিয়েট করি। এখানে আমি বলতে পারি index.html। আচ্ছা, তো এখানে আমরা index.html লিখলাম, এরপরে হয়তো আমাদের একটা HTML ফাইল এখানে ক্রিয়েট হয়েছে। এখন আজকে আমাদের মূলত যেটা ক্লাস সেটা হচ্ছে সিএসএস। এখন সিএসএস কি, সিএসএস কিভাবে কাজ করে, কিভাবে ফাইল হয়, এটা আমরা দেখব। তো আগে চলেন আমি একটু সিএসএস সম্বন্ধে জেনে আসি, তারপর হয়তো বা সিএসএস সম্বন্ধে আমরা কাজ শুরু করব। আমি প্রথম ক্লাসে বলেছিলাম আপনাদের যে সিএসএস সাধারণত কি করে, একটা ওয়েবসাইটে ডিজাইন করার জন্য সে কাজ করে, কীভাবে সে ডিজাইনটা কমপ্লিট করবে বা ডিজাইন হবে এই বিষয়টা সে ক্লিয়ার করে কি দিয়ে, সিএসএস দিয়ে। পজিশনটা কোথায় হবে, দেন হচ্ছে কালারটা কী হবে, কতটুকু সাইজ হবে বা সাইজটা কীরকম হবে, এটা আমরা সিএসএস দিয়ে ডিজাইন করব। তো এখানে ফার্স্ট অফ অল আমরা যেটা করবো, সিএসএস উইকিপিডিয়ার মধ্যে একটু যেতে পারি। সিএসএস উইকিপিডিয়া, দেন হচ্ছে সিএসএস এর উপর আমি ক্লিক করলাম, দেন হয়তো বা আমি এখানে সিএসএস এর ডিটেলসটা দেখতে পাবো। উইকিপিডিয়াতে তথ্য পাওয়া যায়, ডাটা পাওয়া যায়, ওই রিলেটেড কিছু ইনফরমেশন পাওয়া যায়। তো আমরা এখানে এসে সর্বপ্রথম যদি সিএসএস কে দেখি, এখানে আমাদের বলতেছে সিএসএস এর ফুল মিনিং হচ্ছে আমাদের ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিট। এখন প্রশ্ন হচ্ছে সিএসএস এটা কি কোন ল্যাঙ্গুয়েজ? আমরা সিএসএস এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে একটা স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। কোনো কিছু ডিজাইন করার জন্য, স্টাইল করার জন্য এই ল্যাঙ্গুয়েজটা আমরা ইউজ করে থাকি। সো এটা হচ্ছে একটা স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। এরপরে আমি যদি একটু নিচে আসি, দেখেন এখানে ফাইল এক্সটেনশন, সে বলতেছে তার ফাইল এক্সটেনশন হচ্ছে .css। আমরা যেরকম HTML ইউজ করতাম, HTML এর কোনো কিছু লিখে দেন শেষে এক্সটেনশন কি লিখতাম, .html। এখন আমরা যখন CSS করব, তখন CSS এর আলাদা ফাইল করার জন্য আমরা CSS এর নাম দেব .css। এরপরে এখানে ইন্টারনাল মিডিয়া টাইপ, এখানে দেখেন আমাকে বলতেছে টেক্সট অ্যান্ড CSS, ঠিক আছে। দেন হচ্ছে ইউনিফর্ম পাবলিক সিএসএস, এটা যে কেউ এটা হচ্ছে কাজ জানলে সেটা করতে পারবে। এটার জন্য কোনো প্রাইভেসি নাই, যেটা শুধু অমুকরা ইউজ করতে পারবে, বিষয়টা এরকম না। চাইলে যে কেউ ইউজ করতে পারে, কিন্তু যদি সে কাজটা জানে আসলে কিভাবে কাজটা করতে হয়। আচ্ছা, এরপরে এটার একটা ইনিশিয়াল ভার্সন আছে, যেটা দেখেন আমাদের এখানে বলতেছে যে CSS 2.1 লেভেল 2 রিভিশন, এটা 2016 ভার্সন, কিন্তু না, এরপরে একটা ভার্সন আসছে যেটা 2019-20 সেটা হচ্ছে CSS 3। হয়তোবা সেটা এখন এখানে আপডেট হয় নাই। দেন এখানে বলতেছে দেখেন টাইপ অফ ফরম্যাট, এটা কোন ফরম্যাটের, সেটা হচ্ছে স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। আমি যেটা একটু আগেই বলেছি, এটা কোন টাইপের ল্যাঙ্গুয়েজ, স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। এখন প্রশ্ন হচ্ছে HTML এরা কাদের সাথে কাজ করে, দেখেন এখানে লেখা আছে কন্টেইনার ফর, এরা হচ্ছে স্টাইল শিট HTML এলিমেন্টস ট্যাগ নিয়ে কাজ করে। এরা HTML যে আমরা বেসিক স্ট্রাকচারটা রেডি করব সেটাকেই ডিজাইন করবে। ওরা কোনো কিছু না ধরে ডিজাইন করতে পারে না। যদি HTML কোনো কিছু আমি স্ট্রাকচার রেডি না করি, তাহলে সে কি করতে পারবে না, ডিজাইনটা কমপ্লিট করতে পারবে না। যেমন আমি যদি একটা 10তলা বিল্ডিং এর স্ট্রাকচার রেডি না করে যদি 10তলার উপরে আমি রুম করতে চাই, সেটা কি সম্ভব না। সো আমাকে আগে স্ট্রাকচার দিয়ে রেডি করতে হবে, তারপর সেটাকে রুমটা কীরকম হবে, কোথায় হবে, কতটুকু স্কোয়ার ফিট হবে, সেটা আমি বলতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন এটা হচ্ছে একটা অফিসিয়াল ওয়েবসাইট আমাদের CSS এর। আর এটা দেখেন কাদের নিয়ে কাজ করে, কন্টেইনার ফর হচ্ছে HTML ডকুমেন্টস। HTML ডকুমেন্টের উপরে সাধারণত CSS কে অ্যাপ্লাই করা হয়। হ্যাঁ, ওরা HTML এর উপরে আমরা CSS কে অ্যাপ্লাই করব। আর এটা হচ্ছে CSS এর একটা ওদের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে হয়তো ওদের ওয়েবসাইটের ডিটেলস ইনফরমেশনগুলো এখানে পাবেন, ঠিক আছে। ওদের ওরা কি কি দিচ্ছে, ওদের সিনট্যাক্সগুলো কি, ওদের প্রপার্টিগুলো কি, ওদের ভ্যালুগুলো কি, এখান থেকে আপনারা ফাইন্ড আউট করে খুঁজে খুঁজে দেখে পড়তে পারেন। তাহলে আপনারা এক্সট্রা অর্ডিনারি কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবেন। আচ্ছা, তো আমরা এখান থেকে হয়তোবা মোটামুটি CSS এর পরিচয়টা জানলাম, যে CSS আসলে কিভাবে কাজ করে, কিভাবে ফাইলটা করতে হয়, কবে এটা ইনিশিয়াল ডেট হয়েছে, রিলিজ হয়েছে, কবে এটার ভার্সন এখন কত চলে, এই বিষয়গুলো। তো আমরা এখন এখান থেকে যেটা করব সেটা হচ্ছে, এখানে আমরা একটা HTML ফাইল করেছিলাম।
এখন হয়তো বা আজকে সিএসএস করব, তাই আমাদের একটা সিএসএস ফাইলও লাগবে। আমরা এখানে রাইট বাটন প্রেস করলাম, নিউ থেকে হচ্ছে টেক্সট ডকুমেন্ট। এখানে আমি একটা ফাইল করতে পারি, ফাইলের নাম দিতে পারি স্টাইল। এখন ডটের পর এক্সটেনশন আমরা কি দিব? আমরা এখানে বলবো সিএসএস। এখন আমরা এটাকে ইন্টার যদি প্রেস করি তাহলে এটা সিএসএস ফাইলে সেভ হবে। ঠিক আছে? আচ্ছা, তো আমি এখানে দুটো ফাইল করলাম, একটা হচ্ছে আমার ইন্ডেক্স ফাইল আর একটা হচ্ছে আমার স্টাইল ফাইল। এখন আমি ইন্ডেক্স ফাইল আর এচটিএমএল ফাইল এখানে একটা ফোল্ডার করতে পারি, হয়তো ইমেজের জন্য আমি এখানে আইএমজি দিলাম, হয়তো ইমেজের জন্য আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এটাকে আমি আপাতত মিনিমাইজ করে এই ফোল্ডারটাকে হয়তো আমি ওপেন করব সাবলাইমে। এখান থেকে জাস্ট আমার ফোল্ডারটা ছিল এটাকে ওপেন করব, ফাইল থেকে ওপেন ফোল্ডার। দেন হচ্ছে ফোল্ডারটা আমার কোথায় আছে? ডেস্কটপে। আমি যদি ডেস্কটপে দেখি কোথায়, আমাদের 4th ক্লাস, এটাকে আমি জাস্ট ওপেন করলাম। আর আমার পূর্ববর্তী যে সাবলাইমটা ছিল এবার প্রয়োজন নেই, কেটে দিলাম আমি। এখানে আমাদের হচ্ছে index.html। এইটাকে আমাদের এখানে হয়তো HTML এর কাজ করতে হবে আর CSS এর ডিজাইন করতে হবে। তো এর আগে আমি বলেছিলাম হয়তো আমরা কিছু শর্টকাট দেখব, যে আমরা আসলে কিভাবে শর্টকাট ইউজ করি। যেমন আমি যদি এখানে লিখি HTML5, দেখেন আমার এখানে HTML5 এর স্ট্রাকচার চলে আসছে। এটা আপনাদের আসে সবার? আচ্ছা, হ্যাঁ, এটার জন্য আমাদের একটু কাজ করতে হয়। বা হচ্ছে আমি যদি এখানে লিখি, মনে করেন প্যারাগ্রাফ, তার মধ্যে যদি লিখি লোরেম 100, দেখেন আমার লোরেম 100 চলে আসছে। কিন্তু আপনাদের হয়তো লোরেম ইউসামে যে প্যারাগ্রাফ নিয়ে আসা লাগতো, তাই তো? এই শর্টকাটগুলো আমি কিভাবে ইউজ করি এটা হচ্ছে বিষয়। এটার জন্য আমাদের কিছু প্লাগইন লাগবে, যে প্লাগইনগুলো আমাদের ইনস্টল করতে হবে। আমরা কিভাবে করব? আমাদের এখানে এসে আমরা কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল শিফট পি। কন্ট্রোল শিফট পি যদি আমি ইউজ করি তাহলে আমাকে এখানে একটা পপআপ চলে আসবে। এই পপআপের মধ্যে এসে সর্বপ্রথম আমাদের ইনস্টল প্যাকেজ ইনস্টল করতে হবে। আমাদের একটা কন্ট্রোল প্যাকেজ ইনস্টল করতে হবে। আমি যদি এখানে লিখি ইনস্টল কন্ট্রোল প্যাকেজ, দেখেন এখানে একটা অপশন আসছে প্যাকেজ কন্ট্রোল ইনস্টল প্যাকেজ। তো আমার যে এই প্যাকেজ কন্ট্রোলটা আছে এটাকে আমাকে কি করতে হবে? ইনস্টল করতে হবে। আমি যদি এখানে এখন একটা ইন্টারে প্রেস করি, দেখবেন এটা ইনস্টল হয়ে গেছে। আমার এটা খুব সহজেই চলে আসছে, কারণ হচ্ছে আমার এটা ইনস্টল করা এর আগে থেকেই। কিন্তু আপনাদের ইনস্টল করা থাকবে না, যার কারণে হয়তো 1 থেকে 1.5 মিনিট সময় নিতে পারে। ঠিক আছে? দেন হচ্ছে যখন আমরা ইনস্টল কন্ট্রোল প্যাকেজটাকে ইনস্টল করব, দেন হচ্ছে আমাদের এরকম একটা পপআপ চলে আসবে। এখানে প্লাগইনের লিস্ট আছে, অনেক ধরনের প্লাগইন এখানে পাওয়া যায়। তো আমরা এখান থেকে লিখবো, যেমন আমাদের প্লাগইন HTML5। দেখেন HTML5 লেখার পর আমার এখানে আসছে, এটা আসে নাই। কেন আসে নাই? কারণ হচ্ছে HTML5 এটা আমার ল্যাপটপে অলরেডি ইনস্টল করা আছে, তো এই জন্য আমার HTML5টা আসে নাই। তো আপনারা এগুলো ইনস্টল করবেন, HTML5, দেন হচ্ছে ইমিট নামে একটা প্লাগইন আছে, এটাকে অ্যাড করবেন। দেন হচ্ছে আপনারা অটো ফাইল নেম, এগুলো অ্যাড করবেন। তো কি কি প্লাগইন অ্যাড করবেন এর লিস্ট আমি আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে? ওগুলো দেখে দেখে আপনার প্লাগইনগুলো অ্যাড করলে আপনারা শর্টকাট ইউজ করতে পারবেন। ঠিক আছে? ওই প্লাগইনগুলোর মাধ্যমে। তো আমরা এই প্লাগইনগুলো গুগলে পাওয়া যায়। আমি যদি এখানে লিখি যে আমাদের সাবলাইম টেক্সট প্লাগইন লিস্ট, তাহলে হয়তো আমাকে কিছু প্লাগইন ওরা দিবে। আমি যদি এখান থেকে দেখি আসলে ওরা কি কি প্লাগইন এখানে দিয়েছে। দেখেন সর্বপ্রথম কি করতে হয়? কন্ট্রোল প্যাকেজ ইনস্টল করতে, সেটা তো বলেছি। এটা ইনস্টল করার পরে দেন আমার এখানে দেখি কি কি প্লাগইন ওরা দিয়েছে। যেমন ইমিট, এটা লাগবে, এটা ইনস্টল করবেন সবাই। ইমিট, এটা এখন লোড নিচ্ছি, একটু ওয়েট করুন। তো এখান থেকে ইমিটটা সবাই ইনস্টল করবেন, ইমিট। দেন হচ্ছে আমার অ্যালাইনমেন্ট, এটা লাগবে না, এটা প্রয়োজন নেই। সাবলাইম গিটারটাও লাগবে না। অটো ফাইল নেম, এটা লাগবে। অটো ফাইল নেমটা ইনস্টল করবেন। এরপরে হচ্ছে
কালার পিকার, এটাকে ইনস্টল করবেন, কালার পিকারের এটা। দেন হচ্ছে এখানে আর তেমন একটা নাই। তো আমাদের বেসিক যেহেতু আমরা করতেছি, আমাদের বেসিক যেগুলো লাগবে সেগুলো, ঠিক আছে। আমি কয়েকটা বলে দিচ্ছি। HTML5, ইমিট, HTML বায়োলার প্লেট, দেন হচ্ছে অটো ফাইল নেম, লোরেম ইপসাম, দেন হচ্ছে আপনারা ইউজ করতে পারেন অটো ফাইল নেম। এরকম 6-7টা প্লাগইন আপাতত আমাদের লাগবে, বাকিগুলো আমাদের এখন প্রয়োজন নাই, পরবর্তীতে যখন লাগবে তখন আমরা দেখে নিব। ওকে, আচ্ছা। তো এখান থেকে আমরা হয়তোবা এখন এখানে আমরা শর্টকাট কিভাবে ইউজ করলাম সেটা আমরা বললাম, যে আমরা এখানে প্লাগইন ইউজ করে দেন হচ্ছে শর্টকাটগুলো ইউজ করতে পারি। ওকে, তো এখানে আমরা HTML5 এর টেমপ্লেট নিলাম, নেওয়ার পরে হয়তোবা আমরা এখানে CSS অ্যাপ্লাই করব। তো CSS 3 প্রকার, CSS 3 প্রকার। একটা হচ্ছে আমাদের ইনলাইন CSS, একটা হচ্ছে আমাদের ইনলাইন CSS, একটা হচ্ছে আমাদের ইন্টারনাল CSS, আর একটা হচ্ছে আমাদের এক্সটার্নাল CSS। এখন প্রশ্ন হচ্ছে ইনলাইন CSS কাকে বলে? আমরা আমাদের HTML লাইনের মধ্যে, আমাদের HTML ট্যাগের লাইনের মধ্যে আমরা যদি কোনো CSS কে অ্যাপ্লাই করি তাহলে সেটাকে বলে ইনলাইন CSS। যেমন আমি যদি এখানে একটা H1 ইউজ করি, H1 এর মধ্যে আমি যদি লিখি, মনে করেন ইনলাইন ক্যাসকেডিং স্টাইল শিট, এই লেখাটা আমি এখানে লিখলাম। এখন এই লেখাটাকে যদি আমি ওপেন করি, আমার দেখেন ওপেন ইন ব্রাউজার, তাহলে এই লেখাটা আসছে না? আসছে কিনা? এখন এই লেখাটার এখানে এই H1 এর মধ্যে যদি আমি কোনো CSS অ্যাপ্লাই করি, আমি যদি H1 এর লাইনের মধ্যে কোনো CSS অ্যাপ্লাই করি, সেটা হবে আমার ইনলাইন CSS। আমরা H1 এর মধ্যে একটা স্টাইল ট্যাগ নিতে পারি, স্টাইল ট্যাগ। স্টাইল নামে আমি একটা অ্যাট্রিবিউট নিলাম, জাস্ট স্টাইল সমান সমান দুইটা ইনভার্টেড কমা, এটা হচ্ছে আমার স্টাইলের নামে একটা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের মধ্যে যদি আমি CSS কে অ্যাপ্লাই করি, যদি আমি এখানে বলি কালার, এখানে বললাম কালার, মনে করেন এটার কালার হবে রেড। এখন যদি আমি আমার সাইটে সেখানে রিলোড করে দেখুন লেখাটা রেড হয়ে গেছে, দেখা যায়। সেম ভাবে আমি যদি এখানে ইউজ করি ব্যাকগ্রাউন্ড কালার, আমি এখানে লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার, আমি বললাম গ্রিন, যখন এটা বলবো এটা এখানে সেটা এটার পিছনে দেখুন একটা কালার আসবে গ্রিন। আমার এখানে ফন্ট কালার আসলো, আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালার আসলো। এখন আমি চাচ্ছি লেখাটাকে বড় করব, এই লেখাটা যতটুকু আছে তার থেকে আরো বড় হবে, তাহলে আমি এখানে এসে ইউজ করতে পারি ফন্ট সাইজ। আমি এখানে বললাম 45 পিক্সেল, 45 পিক্সেল। এখন যদি আমি আমার এখানে এসে রিলোড করি তাহলে হয়তো লেখাটা বড় হবে, বুঝছে? এখন আমি চাচ্ছি এই লেখাটা এখন কোথায় আছে? বামে না? এই লেখাটা থাকবে এখানে, ডানে থাকবে। আমি যদি ওকে বলি, যেমন আমাদের টেক্সট অ্যালাইন, আমি বললাম রাইট, সেভ করলাম, সাইটে এসে এখানে রিলোড, লেখাটা কোন পাশে গেছে? রাইটে চলে গেছে। এখানে আমি আরো CSS অ্যাপ্লাই করতে পারি, কিন্তু আমি বোঝানোর জন্য বলতেছি যে আমাদের CSS যেই লাইনের মধ্যে আমরা HTML ইউজ করি, ওই লাইনের মধ্যে যদি আমি কোনো CSS অ্যাপ্লাই করি তাহলে সেটাকে ইনলাইন CSS বলবো আমরা, ইনলাইন ক্যাসকেডিং স্টাইল শিট। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সেটা তো নেওয়া যায়, এটা তো বিষয় না, বিষয় হচ্ছে ইনলাইন CSS কিভাবে ইউজ করবেন সেটা বুঝছেন? আমি যদি বলি টেক্সট অ্যালাইন সেন্টার বানান ভুলেছে তাই তো, সেন্টার। এখন যদি এখানে এসে রিলোড করি তাহলে এটা সেন্টার হবে। তো লেফট রাইট সেন্টার এটা বিষয় না, বিষয় হচ্ছে এটা আমরা সব জায়গায় ইউজ করতে পারি, কিন্তু আমরা ইনলাইন CSS টা কিভাবে কাজ করে আর ইনলাইন CSS টা কিভাবে অ্যাপ্লাইবল হয় এটা বুঝতে পেরেছেন? ওকে, গুড। যদি ইনলাইন বুঝে থাকেন তাহলে আমরা এখন যেটা ইউজ করবো সেটা হচ্ছে ইন্টারনাল CSS। কাকে বলে ইন্টারনাল CSS? হচ্ছে আমাদের HTML পেজের মধ্যে হেড ট্যাগের মধ্যে স্টাইল ট্যাগ নিয়ে যদি কোনো CSS অ্যাপ্লাই করা হয় তাহলে সেটাকে
ইন্টারনাল ক্যাসকেডিং স্টাইল শিট বলে। তো আমাদের HTML পেজের মধ্যে HTML এর বাইরের পেজে না, HTML পেজের মধ্যে হেড ট্যাগের মধ্যে যদি কোনো স্টাইল ট্যাগের ইউজ করে কোনো CSS কে অ্যাপ্লাই করা হয় তখন সেটাকে ইন্টারনাল ক্যাসকেডিং স্টাইল শিট বলে। তো চলেন আমরা একটু ইউজ করি। যেমন এখানে একটা H2 নিলাম, H2 এর মধ্যে আমি লিখলাম ইন্টারনাল ক্যাসকেডিং স্টাইল শিট, দেন এটাকে কন্ট্রোল এস করে সেভ করলাম। সাইটে এসে যদি এখানে রিলোড করি তাহলে এখানে ইন্টারনাল ক্যাসকেডিং স্টাইল শিট চলে আসছে না? এখন এটাকে আমরা চাচ্ছি এটার উপরে CSS কে অ্যাপ্লাই করব। কিভাবে CSS অ্যাপ্লাই করব সেই বিষয়টা দেখি। আমি যদি এখানে এসে এই যে আমার হেড ট্যাগ এর মাঝখানে আমরা একটা কি নিব, HTML পেজের মধ্যে না বাইরে, এটার মধ্যে এখানে হেড ট্যাগের মধ্যে আমরা একটা স্টাইল নামে একটা ট্যাগ নিব, স্টাইল নামে একটা ট্যাগ। এই ট্যাগের মধ্যে আমরা এই H2 কে কল করব, কোন CSS, ইন্টারনাল CSS, এক্সটার্নাল CSS, এই দুইটার ক্ষেত্রে আমরা যখন CSS অ্যাপ্লাই করব তখন আমাদের চারটা জিনিস লাগবে। প্রথমে আমাদের সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে আমরা হেড ট্যাগের মধ্যে কি ইউজ করলাম, স্টাইল। এই স্টাইলের মধ্যে আমরা কি করব, এই CSS টাকে অ্যাপ্লাই করব। তো আমরা বলেছি CSS কে অ্যাপ্লাই করার জন্য চারটা জিনিস লাগে। সর্বপ্রথম যেটা লাগে সেটা হচ্ছে সিলেক্টর। কি লাগে? সিলেক্টর। দেন লাগে ডিক্লারেশন, দেন হচ্ছে আমাদের প্রপার্টি, দেন হচ্ছে ভ্যালু। যদি আমি একটু গুগল ক্রমে আসি, এখানে এসে যদি একটু লিখি, মনে করেন CSS লিখি জাস্ট, দেন এখানে ইমেজের মধ্যে আসি, এখানে হয়তো আমরা এটা পাবো, এই যেটা আমাদের সিলেক্টর লাগবে, ডিক্লারেশন লাগবে, প্রপার্টি লাগবে, আর হচ্ছে প্রপার্টির ভ্যালু লাগবে। চারটা জিনিস লাগবে আমাদের CSS করার জন্য। তো এখন এই চারটা আসলে কিভাবে কাজ করে, এখন এই যেখানে একটা H2 আছে না, H2 এর মধ্যে যে লেখাটা আছে আমি চাচ্ছি সেই লেখাটার মধ্যে কি করব, ডিজাইন করব। তাহলে আমার এখানে সিলেক্টর কোনটা হবে বলেন তো? আমার এখানে সিলেক্টর H2। তা আমরা এই H2 কে প্রথম ধরলাম, H2। এরপর আমি বলেছি আমাদের সিলেক্টরের পরে ডিক্লারেশন লাগবে। আমরা আমাদের HTML ট্যাগের মধ্যে লেস দ্যান গ্রেটার দ্যান ইউজ করতাম, কিন্তু CSS এর মধ্যে আমরা ইউজ করব সেকেন্ড ব্র্যাকেট। তো আমি সিলেক্টর নিলাম, ডিক্লারেশনও করলাম। এখন এই দুইটার মাঝখানে আমার যে সেকেন্ড ব্র্যাকেট দুইটা আছে, এই দুইটার মাঝখানে আমি আমার CSS কে অ্যাপ্লাই করব। দেন আমার এখানে একটা প্রপার্টি লাগবে, প্রপার্টি। এখন প্রপার্টি কি, যেমন আমি যদি বলি কালার, এই কালার হচ্ছে আমার একটা প্রপার্টি। এখন কালারও হইতে পারে, দেন আমি যদি এখানে বলতাম মনে করেন ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে এটা কি হইতো, ব্যাকগ্রাউন্ড কালার, এটা একটা প্রপার্টি। যদি এখানে বলতাম আমরা এটা একটা ফন্ট সাইজ, তাহলে এটা কি হইতো, এগুলো হচ্ছে প্রপার্টি। আর আমরা কালারের পরে কালার, যেই কালারটা হবে, আমি এখন কালারের পরে কি কালার চাচ্ছি, এখানে মনে করেন আমি এখানে কালার চাচ্ছি ব্লু। এখানে যে কালারের পরে আমি যে ব্লুটা অ্যাপ্লাই করলাম এটাকে বলে হচ্ছে প্রপার্টির ভ্যালু, প্রপার্টি ভ্যালু। একটা হচ্ছে প্রপার্টি, একটা হচ্ছে প্রপার্টির ভ্যালু। এখন যদি সাইটে আসি, দেখেন লেখাটা ব্লু হয়েছে। আচ্ছা, এরপরে হয়তোবা আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি, বললাম পার্পল। দেন আমাদের ফন্ট সাইজ আমরা বললাম 45 পিক্সেল। আসছে আমাদের ইনলাইন CSS দেখলাম, দেন হচ্ছে আমাদের ইন্টারনাল CSS দেখলাম। এই দুইভাবে আমরা চাইলে CSS অ্যাপ্লাই করতে পারি। আর একটা CSS আমরা বলেছি সেটা হচ্ছে এক্সটার্নাল CSS বা এক্সটার্নাল ক্যাসকেডিং স্টাইল শিট। এটা কি? এক্সটার্নালটা হচ্ছে প্রফেশনাল। সাধারণত আপনারা যখন কাজ করবেন তখন এক্সটার্নালি করবেন। সাধারণত আমাদের ইন্টারনাল CSSটা প্রয়োজন হয় না, এটা প্র্যাকটিসের জন্য জাস্ট দেখাইলাম। আর ইনলাইন CSS মাঝে মাঝে লাগবে, হয়তোবা আপনারা স্প্যান ট্যাগ ইউজ করবেন। স্প্যান ট্যাগের মাঝখানে যদি কিছু চেঞ্জ করতে চান, যেমন কোনো আলাদা অক্ষরগুলো ধরে ধরে কাজ করতে চান, তখন স্প্যান ট্যাগ নিয়ে ওইখানে ইনলাইন CSS অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু আমরা সাধারণত এক্সটার্নাল CSS এর প্রফেশনাল ভাবে কাজ করব, ঠিক আছে?
এক্সটার্নালের জন্য দেখেন আমরা এখানে একটা পেজ করছিলাম না, style.css, এই পেজের মধ্যে আমি আমার সিএসএস কে অ্যাপ্লাই করব। এখানে আসলাম, এখানে এসে এই যে পেজটা, এই পেজটার উপরে আমি ক্লিক করি, দেখেন style.css, দেখেন আলাদা একটা পেজ ওপেন হয়েছে। এইটা হচ্ছে আমাদের HTML পেজ, এইটা হচ্ছে আমাদের style.css এর পেজ। এই CSS পেজের মধ্যে এসে আমি যদি এখানে একটা h3 নেই, দেখেন আমি এখানে একটা h3 নিলাম, h3 এর মধ্যে আমি বললাম এক্সটার্নাল ক্যাসকেডিং এটা বললাম, বলার পরে এখানে যদি রিলোড করি তাহলে এখানে লেখাটা আসছে, কিন্তু এই লেখাটা আমি চাচ্ছি এটার ফন্টও এরকম হবে, এটার যে ডিফারেন্ট কালার হবে, দেন এটার একটা ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট কালার হবে। এটা কিভাবে করব? তো এটার জন্য আমরা বলেছি প্রথম যদি কোনো সিএসএস অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে ধরতে হবে। তো আমরা এই h3টাকে ধরবো, h3টাকে ধরবো কোথায়? এই পেজে। এখানে আমি বলবো h3, ওই h3 কে ধরলাম, ধরার পরে আমি এখানে কি করব? ডিক্লারেশন, তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি ইউজ করব প্রপার্টি, যেমন কালার, আমি বললাম আমাদের কালার থাকবে ব্ল্যাক, ব্ল্যাক। দেন বললাম ব্যাকগ্রাউন্ড কালার, আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি হয়তো বা, আচ্ছা আমরা কালার হোয়াইট দিই, কালার হচ্ছে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে আমাদের ব্ল্যাক, এখানে ইউজ করলাম ব্ল্যাক। এখন যদি আমি আমার সাইটে এসে রিলোড করি তাহলে হয়তো বা এটা এখনো পুরোপুরি দেখা যাচ্ছে না। আচ্ছা আরেকটু কাজ আছে, এখানে দেখেন আরেকটা কাজ করি, ফন্ট সাইজ, এখানে বললাম ফন্ট সাইজ আমি বললাম 45 পিক্সেল, কিন্তু এখানে যা যা দিচ্ছি দেখেন তো কিছু কি এখানে আসছে? কিছুই আসে নাই। কেন আসে নাই? কারণ হচ্ছে দেখেন এইটা একটা আলাদা পেজ না, এইটা কি আমাদের HTML এর সাথে কোনো সম্পর্ক আছে? নাই। কারণ হচ্ছে এইটা একটা আলাদা পেজ, এইটা একটা আলাদা পেজ, কিন্তু CSS কে তো ওপেন করা যায় না। ওপেন করা যায়? আপনি CSS কে ওপেন করতে পারবেন? ওপেন করতে পারবেন না, হয়তো ওপেন করলে এটা কোড দেখা যাবে কিন্তু এটা ডিজাইনটা আসবে না। তো আমরা এখানে কোডিং করব, কিন্তু ডিজাইন দেখার জন্য আমাদের HTML ফাইল কি ওপেন করে দেখতে হবে। তো এই ফাইলটার সাথে আমি আমার এই ফাইলের একটা লিংক করে দিব, তাহলেই এটা কাজ করবে। তো আমরা আমাদের হেড ট্যাগের মধ্যে হয়তো এখানে একটা লিংক ট্যাগ নিব, একটা লিংক, LINK, লিংক, একটা লিংক আমি ট্যাগ নিলাম, ঠিক আছে? এই লিংক ট্যাগ নেওয়ার পরে এখানে হয়তো আমাদের একটা রিলেশন আছে স্টাইল শিট, এটা থাকবে। আর এখানে দেখেন এটা আমাদের যে কাজ href, আমরা জানি আমাদের লিংক সাধারণত href ট্যাগের মধ্যে হয়, হার্ফ ট্যাগের মধ্যে হয়। এই ট্যাগের মধ্যে এসে জাস্ট আমি এই ফাইলের নামটা লিখব style.css, আমি এখানে বললাম style.css। তাহলে এখন কি হলো, আমার এই পেজটার সাথে এই পেজটা একটা লিংক হয়ে গেল। এখন যদি আমি এটাকে সেভ করে এখানে যদি রিলোড করি, দেখেন চলে এসেছে। এখন যদি এটাকে রাইটে নিতে চাই তাহলে দিকটাকে দেখাইলাম, আমরা এটাকে বলবো টেক্সট অ্যালাইন, আমরা বলবো রাইট, তাহলে হয়তোবা এই লেখাটা কোথায় আসবে? রাইটে চলে যাবে। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছেন সবাই? এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন্স? HTML 3 প্রকার নিয়ে কারো কোনো কোশ্চেন নাই? ওকে, তো এখানে একটা বিষয় সেটা হচ্ছে দেখেন এখানে প্রত্যেকটার মধ্যে আমি আলাদা আলাদা নাম দিছি না, এখানে h1, এখানে h2, এখানে h3। এখন বিষয়টা হচ্ছে আমার এখানে তো আমি আলাদা আলাদা নাম দিয়ে আলাদা আলাদা কল করলাম, কিন্তু আমার ওয়েবসাইটের মধ্যে কি h1 একটা থাকবে? বলেন h1 একটা থাকবে না, হয়তো h1 একাধিক থাকতে পারে। আমি যদি এখানে একটা সবগুলোকে h3 করে দিই তাহলে দেখেন কি হয়। আমি এখানে বললাম সবগুলোর নাম হচ্ছে h3, ঠিক আছে? আর এখানে যেই CSS টা অ্যাপ্লাই করছি এটা আমি কেটে দিই, এটা আমার লাগবে না। এখন যদি এটাকে সেভ করি, সাইটে এসে যদি রিলোড করে দেখেন আমার এখন সবগুলোর নাম কি? h3 না? আর এখানে এসে আমার h3 এখন যেটা আছে সবগুলো দেখুন ওরকম হয়ে যাবে, হয়ে গেল না? এটা একটা সমস্যা না? আমি যদি একই ট্যাগ দিয়ে যদি একাধিক কাজ করি, সেটাকে যদি কল করে দেন হচ্ছে আমি অ্যাপ্লাই করি, তাহলে তো আমার সবগুলো কি হয়ে যাবে? ওই সেম হয়ে যাবে। কারণ হচ্ছে দেখেন এখানে h3 এর মধ্যে সবগুলো ট্যাগ h3, আমি এখানে h3 এর মধ্যে যা যা বলেছি সব ওরকম হয়ে গেছে। এখন এখানে যদি বলি কালার রেড, আর আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গ্রিন, তাহলে দেখবেন যে আমার এখানে সব রেড সব গ্রিন হয়ে গেছে, দেখা যায়?
তো এটা একটা সমস্যা। তো আমরা কি করব, আমরা হয়তো বা প্রতিটা ট্যাগের মধ্যে আলাদা আলাদাভাবে ডিজাইন করব। যেমন আমাদের সবগুলো H3 থাক, সমস্যা নাই, আমাদের এখানে সব H3 আছে, নো প্রবলেম। কিন্তু আমরা H3 এর মধ্যেও হয়তো বা এটাকে আলাদা করব, এটাকেও আলাদাভাবে ডিজাইন করব, এটাকে আলাদাভাবে ডিজাইন করব। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমরা এই H3 এর একটা নাম দিব, H3 একটা নাম দিব, এই H3 একটা নাম দিলাম, এটাকে একটা নাম দিব, এটাকে একটা নাম দিব, তিনটাকে তিনটা নাম দিয়ে দেন হচ্ছে আমরা ওই তিনটাকে আলাদাভাবে কল করব, কল করে তারপর ওইটাকে আমরা আলাদাভাবে CSS করতে পারি। দেখেন এই H3 এর মধ্যে যদি আমি একটা ক্লাস ইউজ করি, কি ইউজ করলাম? ক্লাস। ধরেন এই ক্লাসের নাম দিলাম আমি, ধরেন H1, H1 দেওয়ার দরকার নেই, এটাকে বললাম লেফট, ঠিক আছে? এখানে একটা ক্লাস ইউজ করলাম, ক্লাস, এই ক্লাসের নাম দিলাম সেন্টার, আর এখানে একটা আইডি ইউজ করব, কি ইউজ করব? আইডি। এই আইডির নাম দিলাম হয়তো রাইট। এখন কোনো ক্লাসকে কল করার জন্য, যদি কোনো ক্লাসকে কল করতে চাই আমি, সেই ক্ষেত্রে আমাকে ডট ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? ডট। এখন আমি যদি এই সিএসএসটাকে যা ধরি, এটাকে ধরে এটাকে কাট করলাম, এখন আমি চাচ্ছি আমার এখানে এই ক্লাসটাকে আমি ধরবো, লেফট নামে যে ওকে যে নামটা আমরা দিয়েছি লেফট, এইটাকে ধরবো। এইটাকে ধরার জন্য আমি ইউজ করব কি? ডট। ক্লাসের নাম কি আমার? লেফট। এই ডট লেফটকে ধরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি যদি সিএসএসটা এটার মধ্যে অ্যাপ্লাই করি, আর আমি কালারটা যদি বলি, এটার কালার হবে পার্পল, আর এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে হয়তো বা অ্যাকোয়া। সেভ করলাম। তাহলে আমাদের দেখবেন এই দুইটা আমাদের ঠিক আছে, কিন্তু এইটা চেঞ্জ হবে, কারণ হচ্ছে আমরা লেফটের কাজ করেছি, তাই না? রিলোড দেন, চেঞ্জ হয়েছে। আমরা এইটাকে যে আলাদাভাবে ধরলাম, এটা দেখেন এটা কালার হয়ে গেছে আমাদের পার্পল, আর ব্যাকগ্রাউন্ড কালার কি হয়েছে? অ্যাকোয়া। এখন প্রশ্ন হচ্ছে এই দুইটা কেন গেল? এই দুইটা গেছে এই জন্য যে আমাদের এখানে যে H3টা ছিল এটা আমাদের এখন নাই, আমরা কেটে দিছি। তো চলেন আমরা যদি ওইটাকেও রাখি, ধরেন আমাদের এইটাও থাকবে আর আমাদের এইটাও থাকবে। এখন আমাদের যে লেফটটা আছে সেটা কিসের মধ্যে? H3 এর মধ্যে না? কিন্তু দেখেন এটা H3 এর মধ্যে থাকা অবস্থায় আমি এটাকে যখন আলাদাভাবে কাজ করলাম তখন এটা আলাদাভাবে আসবে। সেভ করেন, তো রিলোড করলাম, এইটা কিন্তু চেঞ্জ হয় নাই, হয়েছে? এইটা মানে সরি কি বলে, এইটা এরকম ছিল আমাদের রেড আর গ্রিন, কিন্তু এটাকে আমরা চেঞ্জ করে ফেলছি, কিন্তু আমাদের এইটাও চেঞ্জ হয় নাই, এটা আমাদের চেঞ্জ হয় নাই। তো যদি চাই আমরা এটাকেও চেঞ্জ করতে পারি। আমাদের এখানে ক্লাস ছিল একটা, দেন ক্লাসকে কিভাবে কল করতে এটা আমরা জানি, ডট ইউজ করে ক্লাস ইউজ করতে হয়। কিন্তু আমরা যদি আইডি কিভাবে কল করব, আমরা যদি কোনো ক্লাসকে কল করতে চাই তার জন্য ইউজ করব ডট, আমরা যদি কোনো আইডিকে কল করতে চাই তার জন্য ইউজ করব আমরা হ্যাশ। এখানে এসে যদি আমি এখানে বলি একটা হ্যাশ দিলাম, দেন আমি সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমার আইডির নাম কি? রাইট। তাহলে আমি এখানে যদি রাইটটা লিখে নিই, রাইট। এখন হ্যাঁ বলেন। কোনো ডিফারেন্স নাই, দুটোটারই সেম কাজ। চাইলে ক্লাস দিয়ে কল করতে পারেন, চাইলে আইডি দিয়ে কল করতে পারেন, মানে দুইভাবে কল করা যায়। আচ্ছা, এরপরে আমরা এখানে ক্লাস আর আইডি নিলাম, এখানে কালারের মধ্যে হয়তো আমরা ধরতে পারি ব্লু, দেন হচ্ছে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার হয়তো বলতে পারি রেড। তাহলে দেখবেন আমাদের এইটা চেঞ্জ হয়েছে, এইটা চেঞ্জ হবে না, কারণ এটা আমরা চেঞ্জ করে নেই, আমরা চেঞ্জ করছি কোনটা? এক্সটার্নাল, এইটা চেঞ্জ করেছি। তাহলে এখানে যদি রিলোড করি তাহলে দেখেন এইটা চেঞ্জ হয়ে গেছে, দেখা যায়? এতটুকু সবাই বুঝতে পারছেন? তো আমাদের যদি একই ট্যাগের মধ্যে যদি আমাদের ইউজ হয় ওয়েবসাইটে তাহলে কোনো সমস্যা নাই, আমরা এরকম ক্লাস অ্যান্ড আইডি ইউজ করে এটাকে পরিবর্তন করতে পারি। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই ক্লাস আইডি ইউজ করে পতাকা আঁকবো। পতাকা আঁকতে পারেন আপনারা? প্রথম চলেন আমরা সহজ কিছু পতাকা আঁকি, যেমন 3 কালারের পতাকা আছে না কিছু, জাস্ট 3টা কালার আছে কিনা? যেমন আমরা যদি জার্মানির পতাকাটা দেখি, জার্মানি, এই যে ওদের পতাকাটা, এই পতাকাটা আঁকা যাবে না? একদম সহজে, খুব সহজেই এটা আঁকা যাইতে পারে। চলেন কিভাবে দেখি।
আমরা যদি এখানে ডিভ নিলাম, একটা ডিভ, এই ডিভের মধ্যে আমরা একটা প্রথম একটা আইডি নিলাম, এখানে আইডি। দেন আমরা এরকম তিনটা নিব, একটা দুইটা তিনটা, তিনটাকে আমি ধরলাম, এই ডিভের মধ্যে বললাম এটার নাম হচ্ছে বক্স। কি নাম? বক্স। আর হয়তো এখানে একটা ক্লাস ইউজ করতে পারি, এখানে একটা এখানে হয়তো আমি একটা ক্লাস নেব, ক্লাসের নাম দিলাম, ধরেন তিনটাকে হয়তো আলাদা আলাদা ক্লাস দিচ্ছি। এটাকে বললাম এটার নাম 1, এইটার নেম হচ্ছে 2, এইটার নেম হচ্ছে কি 3। এখন আমরা প্রথম এইটাকে ধরি, আমরা এখানে স্টাইল নামে একটা ট্যাগ নিব, এর মাঝখানে আমরা একটা হ্যাশ দিয়ে ওইটাকে কল করব, যেমন বক্স। এটাকে বলে আমি যদি এখানে বলি এটার কালার, এটাকে একটু উইথ দিয়ে নিই, হাইট উইথ। এটার উইথ বললাম আমরা 200 পিক্সেল, এটার হাইট বললাম আমরা 200 পিক্সেল। দেন এখানে কিছু আসছে দেখেন তো, আমি যে এত কিছু করলাম, এত কিছু আসছে এখানে? আসে না। এটা আসবে, আমি যদি এখানে একটু কালার ইউজ করি তাহলে এটা আসবে। যদি বলি কালার হোয়াইট থাকুক সমস্যা নাই, এখানে ইউজ করলাম ব্যাকগ্রাউন্ড গ্রিন। এখন যদি সাইটে এসে রিলোড করি তাহলে দেখবেন এখানে চলে আসছে। এখন বলেন তো এখানে কয়টা ডিভ আছে? তিনটা। কিন্তু এখানে আমরা মাঝখানে হয়তো কোনো মার্জিন প্যাডিং না থাকার কারণে কোনো স্পেস নেয়নি। এখন যদি আমরা এটাকে আলাদাভাবে ইউজ করি, দেখেন আমার প্রথমটা এরকমই থাক, সমস্যা না, আমি পরেরটাকে ধরলাম .2, এটাকে ধরে আমি যদি এখানে এটাকে ধরি, এটাকে জাস্ট ধরে কপি করে দিলাম, দেন এখানে এসে ছেড়ে দিলাম এটাকে। এখন যদি এটা কালারটা একটু চেঞ্জ করে দিই, এটা কালারকে যদি আমি বলি যেমন জার্মানের কি কালার আমি একটু দেখি, আচ্ছা ব্ল্যাক, রেড আর হচ্ছে ইয়েলো। এখানে যদি আমি বলি রেড, তাহলে দেখবেন এখানে কালার একটু চেঞ্জ হবে। এখন ব্ল্যাক আছে না, সব কিছু কি হয়ে গেছে ব্ল্যাক। তো আমি এখানে আরেকটা যেটা কাজ করব, প্রত্যেকটাকে আলাদা আলাদা ধরে কাজ করব। আমাদের ক্লাস ছিল 2, এটাকে আমি ধরলাম, সেভ করলাম, উইথ দিলাম। তো আমি 3টাকেও ধরি .3, এই 3টাকে ধরলাম, এখানেও যদি আমি সেমটা ইউজ করি, Ctrl+C কপি পেস্ট। এখানে আমাদের কি কালার হবে? ইয়েলো। এখানে আমি এটাকে বললাম ইয়েলো, সেভ। আর আমরা এখানে আমাদের .1 ইউজ করব, এখানে আমরা বললাম ডট, দেন আমাদের এখানে কালার ব্ল্যাক। সাইটে আসলাম, এখানে এসে রিলোড, তাহলে এখানে আমার ব্ল্যাক, রেড আর হচ্ছে ব্লু তিনটার কালার দেখাচ্ছে। এই কালারগুলো আমার এটার সাথে মিলিয়ে যাবে কখন? যদি আমি এটাকে একটু হাইটটা আর হচ্ছে উইথটা বাড়াই দিই। হাইট কমাই দেব, উইথ বাড়াই দিব। এখানে আসলাম, আমি যদি এটার উইথ আছে 200, আমি যদি বলি এটার উইথ হবে 500, বা আমি দিলাম 600 দিই, তাহলে দেখি কতটুকু আসে। এখানে সে রিলোড, হ্যাঁ চলবে, মোটামুটি বড় হয়ে গেছে। এখন কি করবো? হাইটটা কমাই দিব। এখানে যদি আমরা এই 200কে ধরি, এটাকে আমি ধরে বললাম 100, দেন সেভ। সাইটে আসলাম, রিলোড। কথা কইছে? তো আমাদের এই জার্মানির পতাকাটা কমপ্লিট। তো করতে পারবেন তো এটা নাকি? তো ইতালি কিসের পতাকা? ইতালি তো নাকি? ইটালি। আচ্ছা এইটা, এই যে পতাকাটা, এই পতাকাটার জন্য আমার কি লাগবে বলেন তো? তেমন কিছু প্রয়োজন আছে? যা যদি আমি এই কালারটাকে লম্বালম্বি করে দিই তাহলে তো হবে। যেমন মনে করেন এটাতেই করি, সমস্যা নেই। এখানে কি কি কালার আছে? গ্রিন, হোয়াইট, রেড। তাহলে আমি এখানে বললাম গ্রিন, এখানে আমি বললাম এটা হোয়াইট, এটা হোয়াইটই থাকে ডিফল্ট। দেন এটাকে বলবো কি রেড। এখন এখানে আমি যে 600টা কি দিছি উইথ না, এই 600 উইথটা আমি জাস্ট ধরে এটাকে বলবো এটার উইথ হবে আমার 100, উইথ হবে 100 পিক্সেল। আর যদি আমি হাইটটা বাড়াই দেই, এখান থেকে আমি হাইটটাকে ধরলাম, হাইটটাকে যদি বলি 600 পিক্সেল, তাহলে তো এটা কাজ শেষ, তাহলে তো এটা ইতালির পতাকা হয়ে যাবে। দেখেন সব কোথায় আসছে, নিচে নিচে না? আচ্ছা, এখন আরেকটা বিষয় আছে,
এখানে আমি এটাকে আরেকটু কমাই, অনেকটা বেড়ে গেছে। এখানে আমি যদি বলি 400 বা 300 বলি তাহলে আরও সুবিধা হবে, আমি দেখতে পাবো। এখানে 300, এখানে 300, এখানে কি 300। দেখেন সাইটে আসি, এখানে রিলোড। এখন হ্যাঁ চলবে মোটামুটি। এখন বিষয়টা হচ্ছে আমি কি করব, এই কালারগুলো কোথায় আছে? নিচে। এই কালারগুলো পাশে নেওয়ার জন্য আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে পজিশন। পজিশন আমি যদি বলে দিই রিলেটিভ, পজিশনের অনেকগুলো অপশন আছে। এই পজিশন নিয়ে যদি ক্লাস নিই তাহলে এই পজিশন নিয়ে একটা ক্লাস লাগবে। দেন আমি যদি বলি এটা টপে যাবে, আমি বললাম টপ থেকে মাইনাস, হয়তো বা আমি এখানে বলতে পারি, এখানে হাইট দিচ্ছি কত আমি 300, তাহলে 300 বললাম। সাইটে আসলাম, আমি এখানে একটু পিক্সেল ইউজ করি, সেভ করলাম, সাইটে এসে রিলোড। এখন যদি আমি এটা কোথায় ইউজ করেছি, আমার প্রথম যে টুলটা ছিল এটাতে, তাই তো? আচ্ছা, তো আমি এখানে একটা অপশন নিলাম, এখানে একটা পজিশন ইউজ করলাম, দেন এখানে একটা পজিশন ইউজ করলাম। আচ্ছা, এই কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, আমি কালারটা বড় চেঞ্জ করতেছি, কেন হোয়াইট তো বুঝতে পারতেছি না। এখানে আমি বললাম ব্লু, সেভ। এখন দেখি ব্লু কই আছে, এই হচ্ছে আমাদের ব্লু। এখন ব্লুটা কোথায় বসে আছে বলেন তো? এই আমাদের ব্লুটা বসে আছে এই গ্রিনের উপরে, এই যে এই গ্রিনের উপরে, তাই না? আমি ওকে বললাম তুমি লেফট থেকে সরে যাও, বললাম লেফট থেকে সরে যাও 100 পিক্সেল বললাম, বেশি না 100। এখানে এসে রিলোড, আমি এখানে মাইনাস দিয়ে দিচ্ছি। আচ্ছা 100 পিক্সেল পিএক্স। এখন যদি এখানে আসি তাহলে দেখেন ও ওর বামে চলে গেছে, 100 পিক্সেল সরে গেছে। এখন যদি এই রেডটাকে এটার পাশে বসাইতে চাই তাহলেও সেম ভাবে আমি এটার পজিশন চেঞ্জ করে দিব, বলবো পজিশন। আমাদের কি হবে? রিলেটিভ। পজিশন তিন প্রকার, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে আমাদের রিলেটিভ, আর একটা হচ্ছে অ্যাবসোলেট। যদি সুযোগ হয় তাহলে এগুলো আপনাদের দেখাবো, সমস্যা নেই, আজকে জাস্ট রিলেটিভটা দেখাচ্ছি। দেন আমাদের এখানে বললাম টপ, টপ থেকে এটা সরে যাবে মনে করেন মাইনাস 600 পিক্সেল। আর এটা বললাম লেফট, আমাদের এটা যাবে মাইনাস 200 পিক্সেল। এখন যদি সাইটে সেখানে রিলোড করি তাহলে দেখি কোথায় গেছে, রেড কই। আচ্ছা, এখানে আমরা অতিরিক্ত চলে গেছে, আরেকটু কমাই দেই। এখানে বললাম মাইনাস 400 দিয়ে দেখি তো কোথায় আসা, এখনো তো দেখতে পাচ্ছি না। এখানে মাইনাস 200, মাইনাস নেই, এটা শুধু 200। এখানে আসলাম রিলোড, হ্যাঁ আসছে। এখন এটাকে কি করব, হয়তো বা আরেকটু উপরে উঠাইতে হবে। আমি এটাকে বলি 500 বলি, দেখি উপরে উঠে কিনা। আরেকটু উঠাইতে হবে, 600 দেই। এখন ঠিকঠাক। এখন যদি আমি এটা কালারটা চেঞ্জ করে দিই, মাঝখানে জাস্ট কি দিব, মাঝখানে আছে হোয়াইট। চলেন এটাকে আমি এখানে হোয়াইট দিলাম, এখানে ব্লুর জায়গায় আমি বলবো এটা হোয়াইট। এখন যদি সেভ করি, সাইটে এসে রিলোড করি, ইতালির পতাকা কমপ্লিট। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমরা পজিশন চেঞ্জ করতে হয়, আমরা পজিশন ইউজ করে চাইলে সেটাকে যেখানে ইচ্ছা সেখানে আমি রাখতে পারি। ক্লিয়ার? তো আমরা আজকে ফ্ল্যাগ বানানো দেখাইলাম। তো আপনারা অবশ্যই আপনাদের হোমওয়ার্ক প্রত্যেকে 3টা করে ফ্ল্যাগ বানাবেন। একটা হচ্ছে বাংলাদেশ, এখন বাংলাদেশ পারবেন না? এটা যে দেখালাম বাংলাদেশের পতাকা পারবেন আপনারা? পারবেন না? ও সার্কেলটা, চলেন হ্যাঁ বর্ডার রেডিয়াস দিয়ে পারবেন তো? তাকে আমি দেখাই দিব। আচ্ছা, তো চলেন আমি সেম ভাবে এখানে হয়তো বা একটা H1 নিতে পারি। এখানে একটা H1 নিলাম, এখানে বললাম বাংলাদেশ ফ্ল্যাগ, বাংলাদেশ ফ্ল্যাগ। এর মাঝখানে দুইটা ডিভ ইউজ করবো, একটা ডিভ, এইটার মধ্যে ক্লাস বললাম মনে করেন ক্লাস আমাদের বিডি, আরেকটা আমি ডিভ নিলাম এখানে, এই ডিভের মধ্যে হয়তো একটা ক্লাস নিলাম, ক্লাসকে বললাম বিডি ফ্ল্যাগ, বিডি ফ্ল্যাগ। দুইটা ক্লাস নিলাম, তাই তো? ক্লাস দুটাকে ধরি, এখানে বললাম ডট বিডি। বিডির মধ্যে এসে আমি এটাকে একটা উইথ বলতেছি, এটার উইথ বললাম মনে করেন 600 পিক্সেল। দেন হচ্ছে এটা বললাম একটা হাইট, আমি বললাম হয়তোবা 300 পিক্সেল, দেখি আপাতত কিরকম আসে। কালার বললাম এটা আপাতত হোয়াইটই থাকবে।
এই আপনি কি করতেছেন? সামনে তাকান। এখানে ব্যাকগ্রাউন্ড, আমি এখানে ব্যাকগ্রাউন্ড বলতে পারি গ্রিন। আমাদের বাংলাদেশের পতাকার ব্যাকগ্রাউন্ড কি? গ্রিন। তো এখানে দেখতে পাচ্ছি আমার একটা ফ্ল্যাগ আসছে, বাংলাদেশের ফ্ল্যাগ। আমি এই সিএসএসটাকে আপাতত কমেন্ট করে দিই, এটাকে আপাতত আমি কমেন্ট করে দিলাম, তাহলে এটা এখন আসবে না। বাংলাদেশ ফ্ল্যাগ আসলো, দেন এখানে আমার রেড গ্রিনটা আমি পাইছি, ঠিক আছে। এটার হাইটটা আর একটু বাড়বে, আমি হাইটটা একটু বাড়াই দিচ্ছি। এখানে আসো কত? 300, আমি বললাম এখানে হবে 380। কমেন্ট করেছি কন্ট্রোল শিফট কোশ্চেন মার্ক। দেন আমি যদি এখানে এসে রিলোড করি তাহলে হয়তো এটার বেশি হয়ে গেছে, আর একটু কমাইতে হবে, 320। এখানে এসে রিলোড, হ্যাঁ এখন চলবে। এর মাঝখানে এখন কি লাগবে? বাংলাদেশের পতাকা, তাই তো? বাংলাদেশের বৃত্তটা লাগবে। তো আমি এসে এখানে ওই ক্লাসটাকে ধরি, ডট পিডি ফ্ল্যাগ। এখানে যদি বলি উইথ 150 পিক্সেল, এটার হাইট আমি বললাম 150 পিক্সেল। দেন এটার কালার বললাম আমি হোয়াইটই থাক, এটা হোয়াইটই হবে। আমাদের মূল কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমি বললাম রেড। এটা কিচ্ছু না, এটা না দিলে কোনো সমস্যা নেই, এটা আমাদের প্রয়োজন নাই, এটা জাস্ট এমনিই দিচ্ছে। এটা কোনো কাজে লাগবে না আমাদের, এটা দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। আচ্ছা, তো এটা এখানে একটা রেড আসছে না, এটা ব্যাকগ্রাউন্ড আর এটা হচ্ছে আমার রেড। এখন কি করবো? এই রেডটাকে এখানে বসাইতে হবে। চলেন এখানে এসে আমি এটাকে বললাম পজিশন, পজিশন রিলেটিভ। দেন এটা টপ থেকে উঠে যাবে। আমি এখানে টপে কত দিয়েছি? হাইট দিয়েছি 320, তাহলে 320-এর অর্ধেক কত? মাইনাস 160 পিক্সেল। দেন এখানে যদি রিলোড করি তাহলে হয়তো এটা উপরে উঠছে, আরও উঠতে হবে, তাই তো? আমি এখানে বললাম এটা হবে 260। দেন এখানে এসে রিলোড, একটু বেশি হয়ে গেছে, আর একটু কমাই, 230। এখন চলবে? দেন হচ্ছে আমি এটাকে হয়তো লেফটে সরাবো, বললাম লেফট থেকে, এটা টোটাল লেফটে আছে কত? আমাদের উইথ আছে 600, তাহলে এটা বললাম 300 পিক্সেল। তাহলে হয়তো এটা লেফটে যাওয়ার কথা, বেশি চলে গেছে, কমাই। এখানে বললাম 250, আরো যাবে, বললাম 200। চলবে? এখন এটা বাংলাদেশের মাঝখানে আছে, এখন জাস্ট এটা একটু মনে হয় নিচে নেমে গেছে, একটু উপরে উঠাই দিই। আমরা যদি এখানে বলি 220 বলি, তাহলে হয়তো বা ঠিকঠাক হয়ে যাওয়ার কথা। হ্যাঁ চলবে। এখন এটা আমরা কি করতে পারি? এটা মোটামুটি ঠিকঠাক সবকিছু, এখন কি করতে হবে? জাস্ট গোল বানাইতে হবে। তো এর আগে আমরা একটু কাজ করি, এখানে 150 না দিয়ে আমরা এখানে একটু 200 ইউজ করি, এটা বেশি ছোট হয়ে গেছে। 200, এখানে এটাকে বললাম 200। সেভ। একটু বড় হয়েছে তাই না? এটা আবার বেশি সমস্যা দেখাচ্ছে, দরকার নেই, 150ই থাক, 150। এখন জাস্ট কি করবো? এটাকে গোল করব, এটাকে গোল করলে আমার কাজ শেষ। আমি জাস্ট এটাকে বলবো এখানে এসে বর্ডার রেডিয়াস বললাম 50 পিক্সেল, তাহলে দেখেন এটা অল্প একটু গোল হবে। অল্প একটু গোল হয়েছে না? পুরোপুরি গোল হইলো? এখন এটাকে গোল করার জন্য এভাবে করা যায়। আমি যদি ইন্সপেক্টে আসি, দেন এখান থেকে যদি আমি এটাকে বাড়াই, দেখেন আমি জাস্ট এখানে এই 50 পিক্সেলটা বাড়াচ্ছি, এখন গোল হয়েছে? তাহলে আমি যদি 100 দিই তাহলে এটা কি হবে? গোল হবে। তাহলে আমি যদি এখানে এসে 100 পিক্সেল ইউজ করি, সেভ করলাম, সাইটে এসে রিলোড, চলবে? তো এটাকে অনেক ঝামেলা, পিক্সেল দিলে অনেক সমস্যা, আমরা পিক্সেল ইউজ করব না। আমরা যদি এখানে ইউজ করব সেটা হচ্ছে এটা এখানে এরকম না, আমি জাস্ট এখানে এসে বলবো বর্ডার রেডিয়াস 50%। এইটাকে যখনই বলবো দেখেন এটা যত বড়ই থাকে এটা গোল হয়ে যাবে। দেখেন যখন আমি 50% দিব, এটা যত বড়ই থাকে এটা গোল হয়ে যাবে। আজকে যেটা করবো সেটা হচ্ছে আমাদের সিএসএস এর মধ্যে কিভাবে মার্জিন ইউজ করব, কিভাবে প্যাডিং ইউজ করব, এই জিনিসগুলো ক্লিয়ার হবে। মার্জিন প্যাডিং আজকে আমরা শেষ করব। তো চলেন আমরা হয়তোবা আমাদের সিএসএস পেইন্টের মধ্যে কিছু পেইন্ট করতে পারি।
আমি যদি এখানে পেইন্টে আসি, পেইন্ট, দেন হচ্ছে আমি হয়তোবা এটাকে চাচ্ছি, দেখেন এটা একটা বক্স না, আমি চাচ্ছি এরকম একটা বক্স হবে, যেই বক্সের মধ্যে হয়তোবা টাইটেল থাকবে, একটা টাইটেল থাকবে। দেন আমরা যদি সেম ভাবে এটার নিচেও হয়তোবা কোনো একটা ইউজ করতে পারি, যেমন এটা হচ্ছে আমাদের একটা ধরেন বক্স থাকবে এরকম, এই বক্সটাতে আমরা ইউজ করব মনে করেন প্যারাগ্রাফ ইউজ করবো, এখানে আমাদের প্যারাগ্রাফ থাকবে। সেম ভাবে আমরা হয়তোবা এর নিচে কিছু গোল গোল ইমেজ নিতে পারি, আমরা এখানে হয়তোবা কিছু গোল গোল ইমেজ নেব এরকম, ধরেন এটা একটা গোল ইমেজ, দেন হচ্ছে এরকম একটা গোল ইমেজ, দেন হচ্ছে এরকম একটা গোল ইমেজ, এগুলো পাশাপাশি বসাবো। এগুলো আমরা কিভাবে পাশাপাশি বসাবো সেই বিষয়টা দেখব। তো এইটা আমরা চাচ্ছিলাম আজকে এই পুরো জিনিসটা আপনাদেরকে দেখাবো, তো আমাদের ফ্ল্যাগের কারণে হয়তো লেট হয়ে গেছে। তো এখানে আমরা আরেকটা ফাইল করি, এখানে এসে আমরা আরেকটা ফাইল করে নিচ্ছি। এখানে বললাম আমাদের এটার নাম হবে যেমন margin.html, এটার মধ্যে আমরা কাজ করব। আমরা এখানে আসলাম, এখন আমরা এই margin.html এটাকে ওপেন করে আমি এখানে একটা HTML5 এর টেমপ্লেট নিচ্ছি, HTML5, দেন এটাকে সেভ করলাম। এখন যদি এখানে এসে আমি যদি একটা h1 নেই, দেখেন h1 এর মধ্যে হয়তো আমি লিখতে পারি ওয়েলকাম টু আওয়ার ক্লাস, ঠিক আছে। এটাকে সেভ করলাম, তাহলে আমি জানি হয়তো আমার এই h1টা আসছে না। আমি এটাকে যদি একটু CSS অ্যাপ্লাই করি, যেমন আমি এই CSSটাকে এখানে লিংক করে দিচ্ছি, সমস্যা নেই। আমি এটাকে বললাম লিংক, আমাদের CSS, ওই CSSটা লিংক হয়ে গেল। এখন এই CSS এর মধ্যে এসে হয়তো আমি এটাকে ধরবো, আমাদের এখানে এটা h1 আছে, তাহলে আমি এটাকে একটা h1 দিলাম, দিয়ে আমি যদি এখানে বলি কালার, এখন যদি এখানে এসে রিলোড করি তাহলে এখানে কালার আর ব্যাকগ্রাউন্ডটা আসছে, তাই তো। এটার ফন্ট সাইজটা আমরা একটু বাড়াই দিই, আমরা এখানে বললাম ফন্ট সাইজ আমাদের হয়তো 45, এত লাগবে না, আমরা এখানে বলতে পারি 25 পিক্সেল। দেন সাইটে এসে যদি এখানে রিলোড করি তাহলে এটা আরো ছোট হচ্ছে, তাই তো, তাহলে আগে বড় ছিল, তাহলে এটাকে 35 করি, 35। দেন সাইটে এসে যদি রিলোড করি তাহলে একটু বড় হয়েছে। এই লেখাটাকে আমি চাচ্ছি সেন্টারে নেব, আমি এই লেখাটাকে ইউজ করব সেন্টারে, তাহলে এখানে কি দিব, টেক্সট লাইন আমাদের সেন্টার, দেন এটাকে সেভ করলাম। এখন যদি আমরা এখানে এসে রিলোড করি তাহলে হয়তো লেখাটা সেন্টারে আসছে। এখন আমরা বলেছিলাম আমাদের এই যে লেখাটা এইটার মতো করে হবে, তাই না, এরকম এতটুক বক্সের মধ্যে ফিক্সড হবে, আর এটা এতটুক উইথ থাকবে, হাইট, আর এটার সাইড থাকবে এতটুক, যেটার মধ্যে আমাদের এই টাইটেলটা থাকবে, তাই তো। তো আমাদের CSS এর মধ্যে আমরা কিভাবে মার্জিন দেই, মনে করেন আমাদের এই থেকে এইটা ধরেন আপনার একটা পরীক্ষার খাতা, এটা কি পরীক্ষার খাতা। এখন পরীক্ষার খাতা সর্বপ্রথম কি করেন আপনারা, মার্জিন দেন। আমরা জাস্ট এটাকে ধরেন একটা মার্জিন দিচ্ছি, এই ধরেন একটা এই উপর থেকে একটা মার্জিন দিলাম, আর এখানে মনে করেন একটা মার্জিন দিলাম, ঠিক আছে। এটা আমার পরীক্ষার খাতার একটা কি মার্জিন। এখন এটাকে আপনি মার্জিন কোনটা বলবেন, এই দাগের বাইরে যেটা এটা কি মার্জিন, নাকি এইটার ভিতরে যেটা সেটা মার্জিন? হ্যাঁ, এখানে আমাদের এই যে জায়গাটা নিয়েছে, এই যে এখানে জায়গাটা নিয়েছে, এই জায়গাটা হচ্ছে আমাদের কি মার্জিন, এটা হচ্ছে আমাদের মার্জিন। তার মানে বোঝা গেল আমি আমার নির্দিষ্ট এরিয়ার মধ্যে যেটা আমার টার্গেট, যেটাকে নিয়ে আমি কাজ করছি, এইটার বাহির দিক থেকে যদি আমি কোনো জায়গা দিতে চাই বা জায়গা ছাড়তে চাই, তার জন্য ইউজ করবো আমি মার্জিন। আর এই যে ভেতর দিক থেকে এখন মনে করেন আপনি দেখেন একটা মার্জিন দিলেন, এখন মার্জিন দেওয়ার পর এখানে লেখা শুরু করবেন, লেখাটা এখানে শুরু করব, বুঝতেছেন না আপনারা? আমরা এখানে একটু জায়গা ছেড়ে হয়তো এখান থেকে লেখাটা শুরু করবো, নাকি এরকম করছি না, নাকি আপনারা এইভাবে লেখেন নাই কোনো সময়? তো আমরা বাহির দিক থেকে যে জায়গাটা দিব এটাকে বলবো মার্জিন, আর ভেতর দিক থেকে যে জায়গাটা ছেড়ে দিছি এটাকে বলবো প্যাডিং। এটা কি আমাদের এর আগে আরেকটু কাজ আছে, এইটা দেখেন তো, এখানে আমি যে কালার এন্ড ব্যাকগ্রাউন্ড দিয়েছি, এই কালার ব্যাকগ্রাউন্ডটা কি ঠিক আছে?
ভালো করে দেখে বলবেন এখানে কালার আর ব্যাকগ্রাউন্ডে কি ঠিক আছে কিনা ভালো করে দেখেন, তাহলে এখানে অ্যানসার আছে। ঠিক আছে, বলেন ঠিক আছে, আপনি বলেন। সাবলাইমে আসলাম, আসার পরে আমাদের এখানে এই H1 এর উপরে সর্বপ্রথম আমরা যেটা কাজ করব সেটা এখানে একটা বডি নামে ট্যাগ নিব, বডি নামে ট্যাগ নিলাম। এখানে আমি বলবো আমাদের মার্জিন 0, দেন হচ্ছে আমাদের প্যাডিং 0। এখন এটাকে যদি আমি সেভ করে যদি আমার এখানে আসি, দেখেন এই যে আমার দুই পাশে যে একটা স্পেস আছে এটা থাকে কিনা। তো এখন আমার দুই পাশে যে মার্জিনটা ছিল এটা চলে গেছে, কিন্তু দেখেন টপেরটা গেছে, টপেরটা যায়নি। তো আমার যখন আমি বডি ইউজ করব তখন আমার বডির মধ্যে ডিফল্ট ভাবে যেটা থাকবে সেটা চলে যাবে, কিন্তু আমার হেডার আর ফুটারে এটা কাজ করবে না। তো এটাকে যদি আমি কাস্টমাইজেশন করতে চাই তার জন্য আমি ইউজ করব ইউনিভার্সাল। এই বডির জায়গায় আমি ইউজ করব ইউনিভার্সাল। ইউনিভার্সাল মিন্স হচ্ছে একটা স্টার। স্টারটা যদি আমি দেই তাহলে আমার ওয়েবসাইটের মধ্যে টপ বটম লেফট রাইট কোথাও কোনো মার্জিন নেবে না, এটা হচ্ছে সম্পূর্ণ ডিফল্ট হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখন আমি আমার মনের মতো করে ওকে যদি যেখানে ইচ্ছা যেখান থেকে যতটুকু ইচ্ছা আমি মার্জিন দিতে পারি বা প্যাডিং ইউজ করতে পারি। এতটুকু ক্লিয়ার? এতটুকু নিয়ে কারণ কোশ্চেন আছে? দেন হচ্ছে এখন আমাদের পুরোপুরি ঠিক আছে, আমাদের টপ বটম লেফট রাইট থেকে কোথাও কোনো মার্জিন নাই, আমরা আমাদের মতো করে সাইজ দিব, ওদের সাইজ আমরা নিব না, আমাদের যতটুকু প্রয়োজন হবে ততটুকু আমরা ইউজ করব। এখন হয়তো আমরা এখানে একটা মার্জিন দিব, চলেন আগে মার্জিন অ্যাপ্লাই করি। আমি যদি এখানে লিখি দেখেন মার্জিন, শুধু মার্জিন লিখলাম আর কিছু না। এখন যদি এই মার্জিন প্রপার্টির মধ্যে যদি আমি কোনো ভ্যালু ইউজ করি, আমি যদি এখানে বলি 100 পিক্সেল, তাহলে দেখেন এটা কি হয়। রিলোড করলাম, আমার টপ থেকে 100 পিক্সেল সরে গেছে, লেফট থেকে 100 পিক্সেল, রাইট থেকে 100 পিক্সেল, বটম থেকে 100 পিক্সেল। বটম থেকে কি গেছে কিনা আমরা যদি চেক করি, যেমন আমরা যদি এখানে একটা প্যারাগ্রাফ নেই, কিছু প্যারাগ্রাফ ইউজ করলাম এখানে, এখন যদি রিলোড করি দেখেন এই লেখাটা কিন্তু 100 পিক্সেল নিচে আছে। যখন আমি কোনো প্রপার্টি ইউজ করে যখন এটাকে মার্জিন দিব, একটা মার্জিন প্রপার্টির একটা ভ্যালু, তখন সেটা চারপাশে কাজ করবে রাউন্ডেড। এখন প্রশ্ন হচ্ছে আমি তো চারপাশে চাচ্ছি না, আমি চাচ্ছি জাস্ট মার্জিন উপর থেকে নেবে, বাকিগুলো নেবে না, তাহলে কি করব? তাহলে এসে আমি যদি এখানে বলতাম মার্জিন টপ, দেন আমি যদি বলি 100 পিক্সেল, তাহলে দেখবেন ও 100 পিক্সেল উপর থেকে মার্জিন নিয়েছে। দেন আমার লেফটে রাইটে প্লাস বটমে কোনো মার্জিন আছে? নাই। আমি যদি এখানে এসে বলতাম যে আমাদের মার্জিন বটম মানে নিচ, আমি যদি এখানে বলতাম 100 পিক্সেল, তাহলে হয়তোবা এই 100 পিক্সেল আমার নিচে নেমে যাবে, তাহলে আমার টপে কাজ করলো, বটমে কাজ করলো। এরপরে যদি আমি এখানে এসে বলি, যদি আমি বলি মার্জিন আমাদের লেফট, আমি বললাম 100 পিক্সেল, এটা কোন পাশ থেকে নেবে বলেন তো? লেফট কোন পাশে? আচ্ছা, মাউসে ধরলাম, এখানে আমার 100 পিক্সেল কেটে গেছে। আমি যদি রাইট থেকে আবার 100 পিক্সেল দেই, আমি যদি বলি মার্জিন আমাদের রাইট, আমি বললাম 100 পিক্সেল, সেভ করলাম, সাইটে এসে যদি রিলোড করি তাহলে এটা চলে আসবে। ক্লিয়ার? তো আমি যদি চাই একসাথে 4টা ইউজ করতে পারি, আমি যদি চাই একটাও ইউজ করতে পারি। তো এটা একটা অনেক ঝামেলা, চলে শর্টকাট দেখি। শর্টকাট আমি ইউজ করলাম এখানে মার্জিন আমাদের 0 পিক্সেল, দেন 0 পিক্সেল, দেন হচ্ছে 0 পিক্সেল, দেন হচ্ছে 0 পিক্সেল। আমরা প্রপার্টি কয়টা? এই প্রপার্টি 4টা, এখানে প্রপার্টি একটা, ভ্যালু কয়টা? ভ্যালু 4টা। এখানে যদি রিলোড করি তাহলে দেখেন এখন টপ বটম লেফট রাইট সব কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। প্রথমটার মধ্যে এসে আমি যদি এখানে বলি 100 পিক্সেল, 100, সাইটে আসলাম, এখানে এসে রিলোড, কোথায় গেছে? তাহলে বোঝা গেল আমি এখানে যদি প্রথমটা একটা মার্জিন
প্রপার্টি নিয়ে যদি 4টা ভ্যালু ইউজ করি তাহলে প্রথম প্রপার্টিটা কাজ করবে কোথায়? টপে। তাহলে বলেন বটম মানে আমাদের এই দ্বিতীয়টা কাজ করবে কোথায়? এটা কাজ করবে আমাদের রাইটে এখানে। এটা এইভাবে ঘুরবে, এই যে এরকম ঘড়ির কাঁটার মতো। দেন দেখবেন আবার যদি এটা দিয়ে ইউজ করি 100, এটা কোথায় কাজ করবে? এটা কাজ করবে আমাদের বটম। দেন আমরা যদি সর্বশেষ, এটা তো আমরা বুঝতে পারছি এটা কোথায় কাজ করবে, এটা আমাদের লেফটে কাজ করবে। এখানে যদি আমি রিলোড করি তাহলে এটা left। তাহলে টপ, রাইট, বটম, লেফট, এটা এইভাবে কাজ করেছে। ক্লিয়ার? চলেন আরো শর্টকাট দেখি। এখানে আমি বললাম মার্জিন, এখানে আমি বললাম মার্জিন 0 পিক্সেল 0 পিক্সেল। দেন এখন যদি সাইডে এসে রিলোড করি তাহলে কি হলো? সব 0 হয়ে গেছে। এখন আমার একটা প্রপার্টির মধ্যে ভ্যালু কয়টা? 2টা। এটার মধ্যে যদি আমি বলি 100 পিক্সেল, এখন সাইডে এসে যদি রিলোড করি কোথায় যাবে? এটা টপ বটম দুইটা একসাথে কাজ করছে, টপ অ্যান্ড বটম একসাথে কাজ করছে। যদি আমি আবার দ্বিতীয়টাতে এটাতে যদি 100 বলি কোথায় যাবে? এটা লেফট রাইটে মার্জিন। ক্লিয়ার?